আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মধ্যরাত থেকে সারা দেশে কর্মবিরতিতে রেলওয়ে রানিং স্টাফরা চরম ভোগান্তি, যাত্রীদের বিকল্প হিসেবে বাসের ব্যবস্থা রেলপথ মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ, উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত, ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান ঢাকা কলেজের শিক্ষার্থীদের। ইভিএম মেশিন কেনায় ৪,০০০ কোটি টাকা তছরুপের সত্যতা পেয়েছে দুদক। রাডার ক্রয়ে ৮০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা সহ ১২ জনের বিরুদ্ধে মামলা। এবং সংসারে অনটন ভুলে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন মাদারীপুরের ইমাম মুয়াজ্জিনরা। যে সম্মানী পান এতে সংসার চালানোই দায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা না মেটায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি চলছে। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতিতে যান তারা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। তবে রাত ১২টার আগ পর্যন্ত যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব ট্রেন কিছুটা দেরি করে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। এদিকে কর্মবিরতি প্রত্যাহার করতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, রেলওয়ে কর্মকর্তা বা কর্মচারীদের দাবি আদায় রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট। এতে জানানো হয়, যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ রুটগুলোতে বিআরটিসি বাস চালু করেছে রেলপথ মন্ত্রণালয়। ট্রেনের টিকিট দিয়ে বাসের ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কর্মবিরতির সমাধান কখন হতে পারে, কি বলছেন আন্দোলনকারীরা, আমাদেরকে জানান একটু। রূপা, সমাধান ঠিক কখন হতে পারে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম প্রবেশ করেছে রেলপথ। দেখতে পাচ্ছেন আমার পেছনেই, কিছুক্ষণের মধ্যেই মিডিয়ার সাথে কথা বলবেন। এই মুহূর্তে পরিদর্শনে এসেছেন বলে আমরা দেখেছি এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যে ভিড়টা আমরা লক্ষ্য করি সব সময় স্বাভাবিকভাবে আজকে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ গতকাল রাত ১২টা থেকেই কিন্তু কর্মবিরতিতে গিয়েছে রেলওয়ের যে রানিং স্টাফ। তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আনুষ্ঠানিকতা চলছে বা পরিদর্শন চলছে এবং এদিকে যদি দেখাই ট্রেনগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে প্ল্যাটফর্মেই এবং গতকাল রাত ১২টা থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়নি এবং অন্যান্য যে স্টেশনগুলো আছে দেশের অন্যান্য জায়গায়, সেই স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসছিল রাত ১২টার আগে সেগুলো কিন্তু কিছু কিছু পৌঁছেছে সকাল থেকে। তবে নতুন করে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যাত্রীদের ভোগান্তি আছে। যাত্রীরা খুব বেশি যাত্রীর জটলা যেহেতু যদিও নেই, কারণ আমরা জেনেছি যে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসের সুব্যবস্থা করা হয়েছে। যারা ট্রেনের টিকিট কেটেছে তারা কিন্তু সেই টিকিট দিয়ে বিআরটিসি বাসে কিন্তু ভ্রমণ করতে পারছে এবং সেই বাস কিন্তু একদম কমলাপুর রেল স্টেশন থেকেই ছেড়ে যাচ্ছে বলে আমরা দেখেছি। এছাড়া যাত্রীদের কিন্তু এখানে অনুযোগও রয়েছে, কারণ অনেকেই বলছেন যে রিফান্ডের যে ব্যাপার, যারা টিকিট কেটেছিলেন অনলাইনে তারা অনেকে কিন্তু আবার রিফান্ড পাচ্ছেন, অনেকে পাচ্ছে না, সেই ভোগান্তির কথা জানিয়েছেন। যেহেতু রেলপথ উপদেষ্টা এসেছেন, তিনি পরবর্তীতে কি বলেন সেই ব্যাপারে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। রূপা। মুশফিক, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে ট্রেন চলাচল বন্ধের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম হাবিব। মূল বেতনের সঙ্গে ভ্রমণ ভাতা যোগ করে পেনশন প্রদানের দাবিতে রানিং স্টাফরা খুলনা সহ সারা দেশে গত রাত ১২টার থেকে ধর্মঘটে গেছে, যার ফলে প্রতিদিন খুলনা থেকে যে ৭টি আন্তনগর এবং 4টি লোকাল ট্রেন চলাচল করে সেই ট্রেনগুলি চলাচল বন্ধ হয়ে গেছে এবং প্রতিদিনই এই খুলনা থেকে 4 থেকে 4,500 লোক এই ট্রেনগুলোতে যাতায়াত করে। তারা অনেকেই এই ধর্মঘটের বিষয়টি অবগত না থাকায় তারা রেল স্টেশনে ভোরবেলায় এসে এক
বিড়ম্বনার শিকার হয়েছে। অনেকেরই আজকে কর্মস্থলে যোগদান করার কথা, এবং তারা যে টিকিট কেটেছে এবং টিকিট কাটার পরে এই যে ট্রেন ধর্মঘট, এই বিষয়েও তাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো অবগত না করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। এদিকে আমরা স্টেশনে আসার পরে রেলওয়ে কর্তৃপক্ষ যে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে দ্রুত তারা করবে, এই নির্ধারিত সময় ট্রেনগুলিতে টাকা ফেরত দিবে বলে কাউন্টারে যোগাযোগ করার জন্য ঘোষণা দিচ্ছে। কিন্তু যাত্রীদের বক্তব্য যে রেলওয়ের মতন একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের উচিত ছিল এই ধর্মঘট সম্পর্কে যারা টিকিট ক্রয় করেছে, যেহেতু তাদের মোবাইল নম্বরটি আছে, তাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া। এই ছিল আমার কাছে খুলনা রেল স্টেশনের সর্বশেষ খবর। এস.এম. হাবিব, এটিএন বাংলা, খুলনা রেল স্টেশন, খুলনা। এবার চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবুল হাসনাত। চট্টগ্রাম থেকে প্রথম ট্রেনটি ছিল চট্টগ্রাম এক্সপ্রেস। সেটা চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 6টায়, কিন্তু সকাল 6টার পর যাত্রীরা যখন এসে দেখেন যে রেল রানিং স্টাফরা ধর্মঘট শুরু করেছে, সে কারণে যাত্রীরা, বিভিন্ন রুটের যাত্রীরা সকাল তাদের ট্রেনের টিকিট ফেরত নিয়ে অনেকটাই স্টেশন থেকে চলে গেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে খুব বেশি যাত্রী নেই। যে সমস্ত কিছু যাত্রী আছেন তারা হচ্ছেন যে কক্সবাজার রুট এবং লোকাল কয়েকটি রুটের সামান্য কিছু যাত্রী আছেন, তারা আছেন এখানে। আমরা সেরকম কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলি, তারা আসলে তাদের কি অবস্থা আসলে একটু আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার প্ল্যান করে আসছি। ঢাকা থেকে কক্সবাজার এসে ঢাকা থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ঢাকা থেকে চট্টগ্রাম এসে দেখি কক্সবাজার যাওয়ার ট্রেনটা এখনো আসে নাই, ওখানে রয়ে গেছে। আমরা জানতাম না এখানে ধর্মঘট চলতেছে, নয়তো আমরা আর কালকে পরের ট্রেনে করে আসতাম। একজন যাত্রীর প্রতিক্রিয়া আমরা শুনছিলাম, তিনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। আরো কিছু যাত্রী আছেন, তাদের একটু বক্তব্য শুনি, তাদের আসলে কি অবস্থা। আসলে আপনি আমি আসছিলাম ঢাকা থেকে, আপনার সকাল 11:45 ট্রেনেই কক্সবাজার যাওয়ার কথা। এই অবস্থায় একটু ঝামেলায় পড়ে গেছে, একটু ফ্যামিলি আছে, ব্যাগটা খুব বেশি নড়াচড়া করতে পারতেছি না, কি আর করা যায়, দেখি অপেক্ষায় আছে আর কি। আমার 11:45 জি, ওটা ঢাকা থেকে মানে চিটাং হয়ে কক্সবাজার যাবে আর কি। আপনারা শুনছিলেন চট্টগ্রাম রেল স্টেশনে এরকম আরো কিছু যাত্রী রয়েছেন যারা বিভিন্ন রুটে যাবেন, গন্তব্যে যাওয়ার জন্য বসে আছেন, কিন্তু ট্রেন আসলে এই ধর্মঘটের কখন কি হবে তারা সেটা জানেন না। আমরা রেল স্টেশনের যারা এখানে কর্মকর্তা আছেন, রেল স্টেশন মাস্টার আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম কক্সবাজার রুট এবং বিভিন্ন রুটে 12:30 পর্যন্ত 12টি ট্রেন চট্টগ্রাম থেকে শিডিউল আছে। এ পর্যন্ত কোনো ট্রেন এখানে ছাড়েনি। এরপরে সন্ধ্যা পর্যন্ত এখানে অন্তত 20টি ট্রেনের শিডিউল রয়েছে। তবে যে কোনো মুহূর্তে এটা ধর্মঘট যদি যে কোনো মুহূর্তে যদি একটা সুরাহা হয়, তাহলে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটের ট্রেন ছাড়বে। এটাই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ অবস্থা। রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মানুষের ভোগান্তির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে 6টি আন্তনগর ট্রেন সহ মোট 8টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে সকালে শত শত যাত্রী রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে। তারা বিক্ষুব্ধ হয়ে মিছিল বের করে এক পর্যায়ে 2টি কক্ষ ভাঙচুর করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের বিক্ষুব্ধতার কারণে ট্রেনের সকল স্টাফ এবং স্টেশন স্টাফরা রেল স্টেশন থেকে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে সেনাবাহিনী আসার পর তারা স্টেশনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়। এ হলো সর্বশেষ পরিস্থিতি।
2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীতে 7 কলেজের কাঠামো কেমন হবে তা শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অন্যান্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। রাজধানীর 7টি সরকারি কলেজকে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই সংকটে শুরু। নানা জটিলতা শেষে প্রায় 1 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বেরিয়ে এলো রাজধানীর 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও 7 কলেজের অধ্যক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় 2024-25 সেশন থেকেই তা কার্যকর করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলন কক্ষে হওয়া এই ব্রিফিংয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে 7 কলেজ নিয়ে আলাদা একটি কাঠামো গড়ে তোলা হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ, তাদের সাথে কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটা কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় 7 কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত উপ উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, একটি দাবি পূরণ হয়েছে, বাকিগুলোও অবিলম্বে পূরণ করতে হবে। 6টা দাবির ভিতর একটা দাবি এখন পর্যন্ত পূরণ হয়েছে, সেটা হচ্ছে অধিভুক্ত বাতিল। আমাদের এই অধিভুক্ত বাতিল এটা ছিল আমাদের 6টা দাবির মধ্যে শুধু একটা। এছাড়া আমাদের আরো 5টা দাবি আছে। যখন আমাদের এই সবগুলো দাবি পূরণ হবে তখনই আমরা শান্ত হব। সরকার অবশ্যই পজিটিভ বিষয় হিসেবে নিবে, অলরেডি নিয়েছে, অধিভুক্ত বাতিল করেছে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান যে জার্নি শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে সরকার ভাবতেছে তাদের কি হবে, এমনি লুট বাণিজ্য হয়েছে, এর তদন্ত হওয়া উচিত। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘোষণাকে কেন্দ্র করে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় শতাধিক শিক্ষার্থী। রাতভর উত্তাল ছিল নিউ মার্কেট, নীলক্ষেত এলাকা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় কলেজ অধ্যক্ষের সাথে বৈঠকের পর শিক্ষার্থীরা বলেন, রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় নিউমার্কেট থানা পুলিশ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে। দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের কর্মসূচি দেবেন তারা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি পদত্যাগ না করলে 7 কলেজের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। দাবি পূরণের জন্য মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিয়েছে স্বতন্ত্র ইবেতদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা সহ 6 দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল সন্ধ্যার পরে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কথা বলে আমাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে দেওয়া হয়েছিল। তারা বলছেন আপনাদের দাবি যৌক্তিক, আমরা এই বিষয়ে
আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সচিব মহোদয়ের সাথে বসে আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি আমাদের সিদ্ধান্ত না আসে স্বতন্ত্র প্রতি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা যদি না করা হয় তাহলে আগামী কাল দুপুর 2টায় আমরা সকল শিক্ষকদের পরামর্শক্রমে আমাদের সংগঠনের সকল দায়িত্বশীলদের পরামর্শক্রমে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য। ইভিএম মেশিন কেনার নামে প্রায় 4,000 কোটি টাকা তসরুপের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তখনকার সিইসি নুরুল হুদা সহ কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি নিম্নমানের ইভিএমকে ভালো বলে সার্টিফিকেট দেওয়ায় প্রযুক্তিবিদ ও কথাসাহিত্যিক ডক্টর জাফর ইকবালকেও অনুসন্ধানের আওতায় আনা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 4 বিমানবন্দরের রাডার কেনাকাটায় 800 কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপলের রিপোর্ট। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 4,000 কোটি টাকা খরচ করে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কিনে তখনকার সিইসি কেএম নুরুল হুদা কমিশন। পরে মাত্র 6টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়। অবশিষ্ট থাকে 1 লাখ মেশিন, যেগুলো 2028 সাল পর্যন্ত কার্যক্ষম থাকবে বলে জানানো হয়েছিল। এখন দুর্নীতি দমন কমিশন বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর বেশিরভাগ ইভিএম নষ্ট কিংবা ত্রুটিপূর্ণ পায়। হাজার হাজার কোটি টাকা লোপাট করতেই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে মনে করছে দুদক। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। যে তথ্য উপাত্ত উঠে এসেছে তাতে এই বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন হতে পারে। ইভিএম এর টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ছিলেন প্রযুক্তিবিদ ও কথাসাহিত্যিক ডক্টর জাফর ইকবাল। নিম্নমানের মেশিনগুলোকে কিভাবে তিনি ভালো বলেছিলেন তা খতিয়ে দেখবে দুদক। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। যারা এই নিম্নমানের মেশিনটাকে ভালো মানের বলেছিল তারাও কি অনুসন্ধানের আওতায় আসবে কিনা? অবশ্যই কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসা ও ব্যাংকের লকার থেকে 10 কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার করেছে দুদক। এর কয়েক গুণ তিনি পাচার করেছেন বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। এর সাথে জড়িতদের খোঁজ করছে কমিশন। জনাব এসকে সুরের সম্পদ সংক্রান্ত বিষয়ে রুজুকৃত মামলা সংক্রান্তে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তদন্তকালে যদি আরো কারো সম্পৃক্ততা পাওয়া যায় নিশ্চয়ই তদন্তকারী দল সেই বিষয়গুলো বিবেচনা করবেন। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনাকাটায় 800 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেবি চকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান সহ 12 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। মামলা রুজু করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একটু জানান তাইলে। খুলনা সহ সারা দেশে আধাবেলা ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের অফিসে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে ইউনিয়নের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মীর মোকসেদ আলী এই কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি দেয়া না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয় শ্রমিক নেতারা। বন্যা, শীত, ঝড় বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। এর বিনিময়ে যে সম্মানই তারা পান এতে সংসার চালানোই দায়। তারপরও নিজের কষ্ট পাথর চাপা দিয়ে হাসি মুখে প্রতিদিন নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করে চলেছেন তারা। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 2015 সালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন হোগলপাতিয়া গ্রামের আকনবাড়ি জামে মসজিদে ইমামতি করেন হাফেজ এনামুল হক।
5 সদস্যের সংসার তার। মসজিদ কমিটি তাকে প্রতি মাসে সম্মানী বাবদ 3000 টাকা দেন, তাও ঠিকমতো প্রতি মাসে পান না। তাই সংসার চালানোর জন্য ইমামতির পাশাপাশি বেছে নিয়েছেন কৃষিকাজ। শুধু এনামুল নয়, তার মতো একই অবস্থা অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিনের। সামান্য বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। চক্ষু লজ্জার কারণে ব্যক্তিগত কষ্টের কথা কাউকে বলতে পারেন না। এলাকাবাসী আমার প্রতি একটা বেতন নির্ধারণ করা হয়েছে 3000 টাকা। হয়তো মাস শেষে দেখা যায় 3000 টাকা করে না, 2500 টাকা 2000 টাকা করে। কিন্তু তাদেরটিতেও কষ্ট, কিন্তু আমার চলতেও কষ্ট। হয়তো দেখা যায় আমার চালাইতে তাদের অনেক কষ্ট হয়। এই কয় টাকা বেতনে আমার চলতে আমার পরিবার নিয়ে অনেক খুব কষ্ট হয়। 3000 টাকা দিলে কি হয়? বাজার হয় না, চাইল কিনবো আমরা, না বাজার করবো, না আমার কি করবো, করার কিছু নাই। আমরা যারা আছি এদের একজনের হাত খরচ 5 থেকে 6000 টাকা। সেই জায়গায় যদি একজন হুজুরের বেতন 3000 টাকা হয়, তা সে কিভাবে চলে? আমি 5500 টাকা বেতন পাই। আমার তো সরকার থেকে যদি কিছু সাহায্য করতো তাহলে আমি চলতে পারতাম। মাদারীপুর জেলায় যত মসজিদ রয়েছে সেখানকার ইমাম ও মুয়াজ্জিনরা সরকারিভাবে কোনো ভাতা বা সম্মানী পান না। শুধুমাত্র জেলার মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা সরকারিভাবে বেতন ভাতার আওতায় এসেছে বলে জানিয়েছেন মাদারীপুর ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আলেমরাও আসলে সমাজের একটি অংশ, তাদেরকে দেওয়া উচিত। সেইটা চিন্তা করি বর্তমানে আমার ধর্মশিক্ষা মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ আছে। আমাদের মহাপরিচালক মহোদয়েরও সেই চেষ্টা আছে ইসলামী ফাউন্ডেশন থেকে, যে আগামীতে যাতে প্রত্যেকটা মসজিদ সামাজিক আওতায় কিছু বাতা বই করা যায়, সেটা এই কোরআন হাদিস পড়িয়ে অর্থাৎ মক্তব সিস্টেমে। সেটা এখনো পরীক্ষার দিন কবে হবে জানি না, তবে আপাতত আমরা প্রতি বছরই কিছু না কিছু কেন্দ্র বাড়াই। জেলায় 5500-এর বেশি মসজিদ রয়েছে। শহর পর্যায়ের মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন থাকলেও গ্রামের বেশিরভাগ মসজিদে একজনই সব দায়িত্ব পালন করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাগুরা শালিখা উপজেলায় দীর্ঘ 16 বছর পর বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বিগত সরকারের আমলে নির্যাতিত নেতা মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সোমবার শালিখা উপজেলার আরপাড়া কলেজ মাঠে জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি। সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বলেন, বিএনপিকে এগিয়ে নিতে নিজেদের মাঝে ঐক্যের বিকল্প নেই। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সাথে ফোনে কথা বলার বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। আগামী দিনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এশিয়া ও বিশ্ব রাজনীতির হালচাল নিয়েও আলোচনা করেছেন তারা। মোদিও তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও তারা একসাথে কাজ করবেন। গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মোদি। আগামী মাসে ওয়াশিংটনে বৈঠক করতে পারেন ট্রাম্প ও মোদি। এবারে পাটেক্স খেলার খবর। সেন্ট কিটসের প্রথম টি-20তে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে 19 রানে দিলারা আক্তারে উইকেট হারায় সফরকারীরা। এরপর সোভানা মোস্তারি বিদায় নেন দলীয় 43-এ। তৃতীয় উইকেটে 82 রানের জুটি গড়েন শারমিন আক্তার আর নিগার সুলতানা জ্যোতি। 37 করে শারমিন বিদায় নিলেও জ্যোতির অপরাজিত 53 রানে 3 উইকেটে 144 রান তোলে টাইগ্রেসরা। জবাবে হেইলি ম্যাথিউসের 60 আর বৃন্দা দত্তিনের 51 রানের ইনিংসে 19 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নেইমার জুনিয়রের সাথে আল হিলাল অধ্যায়ের সমাপ্তি ঘটল। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরবের ক্লাবটি। দুই পক্ষের সমঝোতায় বাতিল হয় এই চুক্তি। 2023 সালে রেকর্ড পারিশ্রমিকে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার, কিন্তু নতুন ক্লাবে আসার পর থেকে চোটের সঙ্গে লড়াই করতে হয় তাকে। প্রায় 1.5 বছরের অধ্যায়ে আল হিলালের হয়ে কেবল 7টি ম্যাচ খেলেছেন 32 বছর বয়সী স্ট্রাইকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল হিলাল জানায়, নেইমারের নিজের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনার প্রশংসা করছে আল হিলাল, তাকে অনেক ধন্যবাদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
মধ্যরাত থেকে সারা দেশে কর্মবিরতিতে রেলওয়ে রানিং স্টাফরা চরম ভোগান্তি যাত্রীদের বিকল্প হিসেবে বাসের ব্যবস্থা রেলপথ মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান ঢাকা কলেজের শিক্ষার্থীদের। ইভিএম মেশিন কেনায় 4,000 কোটি টাকা তসরুপের সত্যতা পেয়েছে দুদক। রাডার ক্রয়ে 800 কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা সহ 12 জনের বিরুদ্ধে মামলা। এবং সংসারে অনটন ভুলে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন মাদারীপুরে ইমাম মুয়াজ্জিনরা, যে সম্মানী পান এতে সংসার চালানোই দায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।